প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে অনার্স রয়েছে এবং যারা জেনারেল পেপার নিয়ে এডুকেশন পড়ছো এবং যাদের মাইনর পেপার হিসাবে এডুকেশন রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলতে চলেছি, সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম 100% তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো তোমাদের প্রথমে আমি 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা অনার্স রয়েছে, দেখবে অনার্সের কিছু কিছু প্রশ্নের পাশে 24 অনার্স বলে আমি লিখে রেখেছি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যেগুলো মার্ক করা রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে, বাকি সমস্ত প্রশ্নগুলো পড়বে, একদম 100% কমন পাবে। এবং যারা মাইনর বা জেনারেল পেপারের ছাত্রছাত্রীরা রয়েছে, তারা তোমাদের যে স্টার মার্ক প্রশ্নগুলো রয়েছে সেগুলো করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণীয় বিজ্ঞান বলা হয় কেন? অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর যে কোনো দুটি তাৎপর্য, শিক্ষাগত তাৎপর্য লেখো। বুদ্ধির ধারণা দাও। পশ্চাদমুখী প্রতিরোধ কী? ঠিক আছে। তারপর রয়েছে দেখো, বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। তারপর রয়েছে দেখো, বিস্মরণের কারণগুলি কী কী? পিঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী? শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। এটি তোমাদের অনার্স যারা রয়েছে তাদের 10 নম্বরে কিন্তু আসার সম্ভাবনা 99% রয়েছে। তারপর দেখো রয়েছে, প্রবলনের প্রকারভেদগুলি আলোচনা করো। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে, শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটিও তোমাদের অনার্সদের 10-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং যাদের জেনারেল রয়েছে তাদেরও কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তাই স্টার মার্ক প্রশ্নগুলো কিন্তু একদম ছাড়বে না, খুব ভালো করে পড়ে যাও। তারপর রয়েছে দেখো, আমাদের ব্যক্তিত্বের সংরক্ষণ সম্পর্কে টিকা লেখো। স্মৃতির উন্নতি করার যে কোনো 5টি উপায় উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে পড়বে। ঠিক আছে, টোটাল এখানে আমি 14টি প্রশ্ন রেখেছি 5 নম্বরের। এই 14টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, একদম নিশ্চিন্ত থাকো, তোমরা 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের কোশ্চেন পেপারে আসবে, ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, এবং উত্তরগুলো খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখবে, দেখবে খুব মার্কস ভালো ক্যারি হবে এবং উত্তরগুলো লেখার জন্য তোমরা কিন্তু ভালো নাম্বারও পাবে। ঠিক আছে, অনেক সময় কী হয়, উত্তরের কোয়ালিটি ভালো থাকে না, বা যেখান থেকে তুমি বই কিনছো সাজেস্টিভ বই, সেই উত্তরের কোয়ালিটি ঠিকঠাক না থাকার কারণে তোমরা কিন্তু নাম্বার পাও না, এবার এই যে নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া হয়। তারপর দেখো, আমাদের পরবর্তী, এবার আমরা চলে আসবো 10 নম্বরের প্রশ্নের। তো গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা আলোচনা করো। অথবা শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো। শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত লেখো। শিখন কাকে বলে? শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। বিস্মরণ বা বিস্মৃতি কী? বিস্মরণ বা বিস্মৃতির কারণগুলি লেখো। স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো, অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। তারপর দেখো, পরের প্রশ্ন রয়েছে আমাদের, স্মৃতি কিভাবে উন্নয়ন ঘটানো যায়? স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়? প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো, অথবা প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো, অথবা এখানে অরে রয়েছে ইংলিশ টার্মটি। 2 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো, অথবা এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী? ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো সংক্ষেপে। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো, অথবা কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটি নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। ঠিক আছে, এখানে 1 নম্বর এবং 2-এর দাগের, এখানে 1 এবং 2 বারবার লিখেছে, এর কারণ আছে, মানে এখান থেকে তোমাদের 10 নম্বরগুলো প্রশ্নগুলো আসবে কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এই 1, 2, 3, 4, 5, 6, এই 6 এবং 7 এখান থেকে তোমরা, এবং 8 এখান থেকে তোমরা দুটো মতো কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দুটো 10 নম্বর এখান থেকেই পেয়ে যাবে। এখান থেকে তোমরা 1-এর এবং 2-এর দাগের পড়লে এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, এবং 3-এর এবং 4-এর এই 4টে প্রশ্ন, এবং তারপর লাস্ট হচ্ছে এই দুটো। ঠিক আছে,
তারপর আরেকটি প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, তোমরা যদি চাও পড়তে পারো। সেটি হচ্ছে গিলফোর্ডের ধী শক্তি গঠন তত্ত্ব সম্পর্কে লেখো। এটি আমি ফার্স্ট সেমিস্টারে অনার্সদের জন্য ভিভিআই বলেছিলাম এবং 24-এ এসেছিল। তোমাদের অনার্সে এই প্রশ্নটি বা আসার সম্ভাবনা নেই, তোমাদের আসতে পারে এখান থেকে, ঠিক আছে? এই দুটো প্রশ্নের মধ্যে থেকে 10 নম্বরে একদম ধরে নাও আসবেই। ওকে। তারপর আরেকটি প্রশ্ন রয়েছে বুদ্ধির অভিক্ষাগুলির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। ঠিক আছে, প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা রেডি করো, একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রয়েছে, যারা নিতে চাও তারা সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।